প্রথমত এখন পার্লামেন্টে যারা আছেন এবং যারা সরকারে আছেন এবং যারা বিরোধী দলের মধ্যে আছেন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট নন, তাদের সবারই একটা কমন গ্রাউন্ড হচ্ছে তারা ২৪-এ মাঠে ছিলেন, কেউ শারীরিকভাবে, কেউ মতাদর্শ দিয়ে, দেশে হোক বা দেশের বাইরে হোক। সেই জায়গা থেকে বিএনপির একটা দায়বদ্ধতা আছে জুলাই সনদ নিয়ে, এবং তারা বলেছে যে আমরা এটা সম্মান করি। তারপরে এই অনাস্থার জায়গাটা কেন তৈরি হচ্ছে যে ৬ দিনে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হলো, বাস্তবায়ন না হলে দেশ জুড়ে প্রতিবাদী মঞ্চ তৈরি হবে? দেখেন, আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে বিজ্ঞ সমালোচক এবং ৭১ টিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আমরা আসলে বাংলাদেশটা আসলে দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি যে বাংলাদেশের যে কোনো ইস্যুতে একটা বিরোধিতা করা বা একটা বিষয়ে, যে কোনো বিষয়ে একটা পজিটিভ মানে চিন্তার চেয়ে নেগেটিভ চিন্তা করাটাই আমাদের দেশের একটা কালচার অনেক দিন যাবৎ আমরা লক্ষ্য করছি। কিন্তু বর্তমান প্রজন্ম বা বাংলাদেশ বদলে গেছে, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের ভাবনা বদলে গেছে। আমি বিশ্বাস করি যে এখন আর বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে গঠনমূলক আলোচনা করে সংসদকে সব আলোচনার কেন্দ্রবিন্দু করা উচিত। কারণ হলো যে এই সংসদটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সার্বভৌম সংসদ। এই সংসদের যারা প্রতিনিধিত্ব করছেন তারা ফ্যাসিস্ট বিরোধী অনেক ফ্যাসিস্টরা দেশে নাই, তারা একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত। সুতরাং আমাদের সবার আচরণ, কথাবার্তা সব কিছুই রীতিনীতি বা মেনে চলা উচিত। আর জনগণের, বিশেষ করে জন আকাঙ্ক্ষা, জনগণ একটা আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা যদি কথায় কথায় বিরোধিতা করি তাহলে জনপ্রত্যাশা আসলে পূরণ করা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। আপনি দেখেন এই সরকারটি মাত্র ১.৫ মাসের সরকার। এখন পর্যন্ত এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে দেশে কেন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। আপনি দেখেন সরকারটির দায়িত্ব নেওয়ার পরেই আমরা একটা বৈশ্বিক যুদ্ধের মধ্যে পড়ে গেছি। তারপরে সরকার তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেই ইশতেহার বাস্তবায়নে কাজ করেছে। ফ্যামিলি কার্ড, পাইলট প্রকল্প শুরু হয়েছে, ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা। যখন বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি একটা বিরাট চাপে, এবং আপনারা জানেন ফ্যাসিস্টরা দেশটাকে ফুকলা করে গিয়েছে, অর্থনীতি বিদেশে টাকা পাচার করে দুর্নীতি লুটপাটের অর্থনীতি কায়েম করেছিল। এর মধ্যে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। তারপর দেখেন আপনার খাল কাটা কর্মসূচি শুরু হয়েছে, পয়লা বৈশাখে আপনার কৃষক কার্ড বিতরণ শুরু হবে। তারপর উল্লেখযোগ্য আমরা একটু যেদিকে যাই রাস্তাঘাট সব কিছু নষ্ট হয়ে গেছে, সেগুলো শুরু হচ্ছে, অবকাঠামো একটা দীর্ঘ সময় ১৭ বছরের দীর্ঘ সময়ের যে পরিস্থিতি, যেই ধ্বংসস্তূপ, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, বৈশ্বিক প্রেক্ষাপটে নানামুখী সংকট, তার মাঝখানে আসলে তারপরে দেখেন জ্বালানি তেল, পৃথিবীর এমন কোনো দেশ নাই এই বৈশ্বিক এই যুদ্ধের মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ে নাই। এমনকি যেসব দেশ জ্বালানি তেল উৎপাদন করে সেই সব দেশেও কয়েক গুণ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেছে। জ্বালানি তেলের দাম বাড়লে দ্রব্যমূল্যের চাপ বাড়বে, যানবাহনের ভাড়া বাড়বে, কৃষকের সেচের দাম বাড়বে, সেই জন্য জ্বালানি তেলের দাম বাড়ে না। আমরা যে অকটেন ব্যবহার করছি আপনার ১২০ টাকা বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের আমদানি মূল্য ২০০ টাকা, ৫,০০০ কোটি টাকা প্রতি মাসে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে, এবং দিন দিন এটা বাড়তে। আরো কিছু তথ্য সংগ্রহ করে আসি। মুনিয়া সাহেবিন, আমন্ত্রণ আপনাকে এ পর্যায়ে। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন আসলে ১১:৪৬ বাজে, ৬ এপ্রিল, এবং আজকে যেই কথা হলো, বৈঠক হলো গোল টেবিল, সেখানে ১২ এপ্রিলের কথা বলা হলো। তার মানে হাতে আর ৬ দিনের মতো আছে। এই ৬ দিনের মধ্যে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে প্রতিবাদী মঞ্চ করার ঘোষণা দিয়েছেন যারা আসলে সে গোল টেবিলে ছিলেন। তারা একটু ধারণা দেবেন আসলে প্রতিবাদী যে মঞ্চ, সেই মঞ্চটা আসলে কি কাজ করবে? প্রতিবাদের জায়গা তৈরি করবে, নাকি সাধারণ মানুষের কাছে জুলাই সনদের বিষয়টি স্পষ্ট করে জনমত তৈরি করার একটা চেষ্টা করবে? মূল কাজটা কি হবে প্রতিবাদী মঞ্চের? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সমালোচক হিসেবে যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। প্রতিবাদী মঞ্চ বলেন, আর আসলে এইটার কার্যকারিতা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন যে আসলে কি কারণে এই মঞ্চটা গঠিত হবে। তো কারণটা জানি, কি করবে সেটা জানতে চাচ্ছিলাম আর কি, প্ল্যাটফর্মটা। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু যে সময়টার মধ্যে এই যে আজকে যে আমরা কথা বলছি, আমরা যেই বিষয় নিয়ে কথা বলছি, আপনার মনে থাকবার কথা যে আজকে থেকে
3 মাস আগেও আমরা কিন্তু এই একই প্রসঙ্গ নিয়েই কিন্তু কথা বলেছি, এই জুলাই সনদ বাস্তবায়ন, এই সংস্কার, এবং আমরা দীর্ঘ 15 মাস ধরে, 18 মাস ধরে প্রায় আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটা যে রাজনৈতিক ঐক্যমতে আসলাম, সেই ঘুরে ফিরে আবার আমরা মনে হয় আবার সেই গোল গোল করতে করতে আবার সেই প্রথম পয়েন্টে গিয়ে আবার পৌঁছেছি। আমার মনে হচ্ছে এরকম, যেমন আমরা দেখেন এই যে নতুন নবগঠিত যে সংসদটি হলো, এখানে আমরা এমপি হিসেবে যাদের পাঠালাম তাদের তো আমরা কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, রাইট? আমরা তারা জনগণের ভোটে নির্বাচিত, তাদের কিছু ম্যান্ডেট আছে, তাদের এলাকা ভিত্তিক কিছু ম্যান্ডেট আছে, এবং ন্যাশনালি তাদের কিছু ম্যান্ডেট আছে। ন্যাশনালি যে ম্যান্ডেট গুলো, সেগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে, যেহেতু এই 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে পেরেছি এবং রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কারটার কথা আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যমত্যে এসেছি যে হ্যাঁ এটা দরকার। এটা তো শুধু আসলে এনসিপি বলেনি, অথবা কোনো সিভিল সোসাইটির প্রতিনিধি বলেনি, অথবা বিএনপি বলেনি, এটা সবাই আমরা একমত হয়েছি। হ্যাঁ, বাংলাদেশে এই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এই অসুবিধাগুলো আছে, আমাদের কাঠামোগত এই সংস্কারগুলো প্রয়োজন। তাহলে দেখেন, এই এতদিন পরে এসে যখন আসলে সংসদে আমাদের যারা এমপিরা, নির্বাচিত এমপিরা, তাদের কথা বলবার কথা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এবং এই বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমরা এটা কিন্তু জুলাই সনদ আদেশ এবং গণভোটের মাধ্যমে এটি কিন্তু রেটিফাইড বাই দ্য পিপল। মানুষ কিন্তু এই ভোটটা দিয়েছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন আপনারা করেন। গণভোটের মাধ্যমে এটা কিন্তু এই দায়িত্বটা এমপিদের দেওয়া হয়েছে। এবং আপনার মনে থাকবার কথা, এই এমপিরা কিন্তু দুটি দায়িত্ব নিয়ে সংসদে গেছেন। একটা হচ্ছে সাধারণ দায়িত্ব, তারা জনপ্রতিনিধি হিসেবে তারা আইন প্রণয়ন করবেন, এবং আরো একটি দায়িত্ব হচ্ছে তারা এই সংবিধান সংস্কার সভা করবেন, এর মধ্যে দিয়ে যে সংবিধানের সাথে সম্পর্কিত যে বিষয়গুলোতে সবাই মানে গণভোটের মাধ্যমে এটা রেটিফাইড হয়েছে, সেই বিষয় নিয়ে তারা কাজ শুরু করবেন। কিন্তু আমরা দেখলাম যে আমরা আবার এখন সেই বাহাসের মধ্যে গেছি, যেখানে কিন্তু আবার এই জুলাই সনদটা কতটা বৈধ, এই গণভোট কতটা বৈধ, এবং এই সংসদ এটা করতে পারে কিনা, বা কোনটি সংবিধানে আছে এবং কোনটি সংবিধানে নাই, এরকম নানান ধরনের তর্ক বিতর্কের মধ্যে আমরা নিয়ে গেছি সংসদটাকে, যেখানে কিন্তু আসলে জনগণের যে উইল, জনগণের যে আকাঙ্ক্ষা, আপনি একটু আগে যেটার কথা বললেন, সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এবং এর ফলেই কিন্তু এই যে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে আমরা রাজপথে যাওয়ার হুমকি দিচ্ছি, আবার এই আমরা হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার বাস্তবায়ন নিয়ে আমাদের কিন্তু এখন একটা আলটিমেটামের সুযোগ চলে এসছে। কিন্তু দেখেন, আমরা কিন্তু আসলে এই জায়গাটাতে আসতে কখনোই চাইনি। এখন এই জায়গা থেকে অবশ্যই আমাদের এখন এমন একটা সিচুয়েশন, যখন আসলে শুধুমাত্র বিএনপি কে এবং সরকারি দলকেই আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি যে এটি আসলে জনগণের না, আকাঙ্ক্ষা। আমি আসলে মনিয়া শারমিন, আপনি আসলে খুব চমৎকার করে বলছেন, কিন্তু আমি সুনির্দিষ্টভাবে কয়েকটা পয়েন্টের উত্তর যদি পাই তাহলে আলাপ করতে সুবিধা হয়। প্রথমত, এই যে প্ল্যাটফর্মটা, জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম, যেখানে সারা দেশে প্রতিবাদী মঞ্চ তৈরি করবে যদি 12 এপ্রিলের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তারা আসলে কোন কাজটা করবে প্রতিবাদী মঞ্চ থেকে? মূল কাজটা আসলে কি হবে? এটি তো আসলে প্রথমত এইটার একটা পার্ট হয়তো আমাদের মধ্যে থেকে আমাদের প্রতিনিধিরা থাকবেন, কিন্তু এটি তো আসলে আমরা আয়োজন করছি না। সুতরাং এই জায়গা থেকে আমার স্পেসিফিকলি বলবার একটা অসুবিধা আছে আমার পক্ষ থেকে। তবে এনসিপি কিন্তু কিছু কাজ করছে। এই যে ধরেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে তালবাহানা হচ্ছে, এবং যে অধ্যাদেশগুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে সামনে এসছে, যেগুলো কিন্তু 11টি অধ্যাদেশ ল্যাপস করে দেওয়া হচ্ছে, এবং সেটি কিন্তু সেই প্রেক্ষাপটটা আমরা জানি, মানে কয়েকটা বিষয় জানার চেষ্টা করছিলাম। প্রথমত হচ্ছে যে কাজটা কি হবে, এবং আপনি বলছেন আপনি একটা পার্টে আছেন, তার মানে বোঝা যাচ্ছে যারা ভিন্ন ভিন্ন অনেক সংগঠন আছে, যারা জুলাই চেতনায় আছে, তারা, আমরা জানি জুলাই যোদ্ধাদের মধ্যে কিন্তু বিএনপি এবং বিএনপির তারুণ্যের দল যারা আছে, সেই তরুণের দলও ছিল। এবং নিশ্চিতভাবে 12 এপ্রিলের যে আলটিমেটামের মধ্য দিয়ে যে প্রতিবাদী মঞ্চ হবে, সেখানে খুব সম্ভবত বিএনপি ছাত্র সংগঠন অনেকে থাকবে না। আবার যারা জুলাই যোদ্ধাদের মধ্যে আহত আছেন, তাদের অনেকে আবার এনসিপি শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ, কারণ তারা আহত ছিলেন, নেতারা তাদের খোঁজ নেন নাই, এবং তারা আসলে বলেন ক্ষতিপূরণও পান নাই। এখন হয়তো সরকারি দলের কাছে তারা সেই আবেদনটা করবে, কিন্তু আপনাদের প্রতিও হয়তো তাদের বিভিন্ন বক্তব্য আমরা শুনেছিলাম। আপনার কি মনে হয় কিনা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হলে ওই রকম সাড়া পাওয়া যাবে যেমনটা প্রত্যাশা করছেন? দেখেন, প্রথমত প্ল্যাটফর্মটার আমাদের স্কোপ দেখতে হবে, যে এই প্ল্যাটফর্মটার আসলে কাজটা কি। সাড়া পাওয়ার কথা হচ্ছে, দেখেন জুলাই
এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি বলি, এবং এই যে সংস্কারগুলো বাস্তবায়নের যে আন্তরিকতা আমরা যেটা আসলে আশা করেছিলাম বিএনপির পক্ষ থেকে যেটা পাচ্ছি না, জি। সেটার জন্য কিন্তু কিছুদিন আগ পর্যন্ত যে সিভিল সোসাইটিকে আমরা দেখেছি যে বিএনপির পক্ষে কথা বলতে চেষ্টা, বা অন্তত আমাদের সমালোচনা করতে, জি। যে আমরা আসলে যাতে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করি। একটু আগে আমাদের একজন সহ আলোচক তিনি বলছিলেন যে বিরোধিতার জন্য বিরোধিতা করবার যে সময়টা সেটি তো আমরা পার করে এসেছি। এবং দেখেন, এই বিষয়গুলো নিয়ে বিরোধিতা যদি না করা হয় তাহলে তো এটা তাহলে আমরা তো প্রতারণার মানে প্রতারক হিসেবে বিবেচিত হব। কারণ আমাদের যে ছয়জন এমপি আছেন সংসদে তারাও তো আসলে এই ক্ষমতারই অংশ। সুতরাং সেইখানে তারা যদি এই বিষয়গুলো নিয়ে কথা না বলে এবং এনসিপি যদি এই বিষয়গুলো নিয়ে কথা না বলে তাহলে তো আসলে এটি সাধারণ জনগণের না, সাথে অবশ্যই স্পষ্টযোগ্য অবশ্যই না। মানে এবং এনসিপির পক্ষে আমি যারা আপনার আছেন তারা তো অবশ্যই কথা বলবেন। যে আপনার প্রশ্নের উত্তরটা আমি বলছি যে এই জায়গাতে কিন্তু একটা ঐকমত্য এবং সাধারণ মানুষের একটা কনসেনসাস কিন্তু আমরা পাচ্ছি যে স্বাভাবিকভাবেই 70% মানুষ এই ভোটটা দিয়েছে, হ্যাঁ পক্ষে দিয়েছে যে এই সংস্কারটা বাস্তবায়ন আমরা চাই। সুতরাং ইটস নট আ জোক। এবং সেটা যদি আমি সংখ্যায় বলি সেটি 7.5 কোটি মানুষ। সুতরাং এইখানে মানুষ পাবো কি পাবো না, বা জনসমর্থন পাবো কি পাবো না, এটি আমার মনে হয় যে এই কনসেনসাসের মধ্যেই বা এই স্ট্যাটিস্টিকের মধ্যেই আমরা আসলে বুঝতে পারছি। বুঝতে এবং পারছি। আমাদের জি, এনসিপির এক পক্ষ মিনিট থেকে একটু আমাদের add একটা করতে চাই। পরিকল্পনা আছে। হ্যাঁ, মনে সাহেব বলে রাখি সেটা আমার হচ্ছে- সঙ্গে জি। এই মুহূর্তে আছেন ময়মনসিংহ 10 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু, তিনি কিছু যুক্ত করবেন। আমি 1 মিনিট একটু যুক্ত করতে চাই। এখন ওনারা যে প্ল্যাটফর্মটা করেছেন, আপনি প্রথমে এটা একটু প্রশ্নবিদ্ধ, যেরকম আমি গতকালকে আমি প্রত্যক্ষদর্শী সংসদে আমাদের যখন সংসদ অধিবেশনে বিরতি চলছিল তখন জুলাই যোদ্ধারা যারা পঙ্গু, আহত, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, তারা অনেকেই সংসদের দর্শক গ্যালারিতে ছিলেন। আমরা দেখেছিলাম। তো তখন হঠাৎ করে সংসদ বিরতির সময় আমি লবিতে ছিলাম, অনেক সাউন্ড হচ্ছিল, মানে হইচই হচ্ছিল। আমি সংসদের ভিতরে ঢুকলাম, দেখলাম যে ওইখানে জুলাই যোদ্ধারা যারা আছেন সবাই এনসিপির সেখানে যারা ছিলেন, হাসনাত আবদুল্লাহ, তারপর এই যারা ছিলেন তাদের সংসদ সদস্য যারা ছিলেন ওনাদেরকে সবাইকে খুব প্রশ্নবিদ্ধ করেছেন যে আপনারা এমপি হয়েছেন, আপনারা আমাদের এত বছর কি কোনো খোঁজখবর নিয়েছেন? যতটুকু খোঁজখবর নিয়েছে বিএনপি নিয়েছে, বিএনপি আমাদের জন্য কাজ করছে। আপনারা কি করেছেন? আপনারা এমপি হয়েছেন, সংসদে এসেছেন, কিন্তু আমাদের কি কোনো খোঁজ নিয়েছেন? আপনারা জুলাই চেতনাকে বিক্রি করছেন, আপনারা আমাদেরকে পুঁজি করে আপনারা রাজনীতি করছেন। তখন তুমুলি ছিল। একজন এনসিপির আরেকজন সংসদ সদস্য আতিক মুজাহিদ মাঝে মধ্যে টকশোতে আসেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, তাদেরকেই ধরেছেন তখন জুলাই যোদ্ধারা, তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছেন, তাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছেন। আমি তখন আতিক মুজাহিদ খুবই জেন্টল, আমি তাকে করে তারপর সবাইকে পিঠে হাত দিয়ে তারপর আমি নিয়ে এসেছি একজন সংসদ সদস্যর। আমি শুধু এইটা একটা জিনিস আপনাকে বলি, একজন সংসদ সদস্যের আচরণ সংসদে, তারপরে সেখানে লেগে যাওয়া আরেকজনের সাথে দর্শক গ্যালারি, দর্শক যারা জুলাই যোদ্ধা তাদের সাথে, এটা মনে হয় আমাদের এর সাথে মানায় না। যদি প্রান্তিক অঞ্চল পর্যন্ত কোনো নির্দিষ্ট মতভেদ পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়, তখন সবাই বলছে যারা পালিয়ে গেছে তারা ফিরে আসা একটা পথ পেয়ে যাবে। কাজে সব মহলকে আস্থা রাখা এবং যৌক্তিকভাবে বক্তব্য দেওয়াও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সাংবাদিকতার চোখ দিয়ে একটু বিশ্লেষণ করবেন। আমি তো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, সংসদে গণতন্ত্রে আপনার আলোচনা, সমালোচনা, বাক্যবান, এমনকি আমাদের এই প্রতিবেশী দেশ যেটাকে বলা হয় সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, এখানে পার্লামেন্টে হানাহানি মারামারির মতন ঘটনাও ঘটে থাকে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটা হয়ে থাকে। এবং এটা হওয়ার অর্থই না যে সব শেষ হয়ে গেল, এটা বিষয় না। আমাদের একটা জিনিস আপনি দেখবেন যে আমাদের এটা ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলছে। এর আগে দ্বাদশ সংসদ আমরা দেখেছি। আমি আগের একটা আলোচনায় বলেছি যে এই দ্বাদশ সংশোধনের সাতটার মতো আমাদের কি বলে যে সংসদ তার মেয়াদ পূর্ণ করতে পারে নাই। 12টার মধ্যে 7টা সংসদ তার মেয়াদ পূর্ণ করতে পারে নাই, এবং আমরা বিপুল ভোটে বিজয়ী হয়ে আসছে এই মেয়াদ পূর্ণ করতে পারে। এটা তো আমাদের হিস্ট্রি। আজকে এত 55 বছরে যদি পার্লামেন্টের ডেমোক্রেসিটা সঠিকভাবে চলতো তাহলে আমাদের এমপিদের প্রশিক্ষণ নেওয়া লাগতো না, তারা শিখে যেত। এবং এই যে পার্লামেন্টের ডিবেট মানে হলো এই ডিবেট থেকে জনগণ
অনুপ্রাণিত হবে, তারা উপভোগ করবে, তারা শিখবে, তারা জানবে। এই ডিবেটটা তো আমরা শিখে আসছি, জেনে আসছি ব্রিটিশ পার্লামেন্ট থেকে। ব্রিটিশ পার্লামেন্ট কতটা প্রাঞ্জল, কতটা তারা এই ডিবেটটা করে। আমরা হয় কি ডিবেটের ওই জায়গাটা অতটা লজিক্যাল, যুক্তি থাকতে হবে, লজিক্যাল জায়গাটা যেতে পারি নাই, সবসময় একটা আক্রমণাত্মক জায়গায় চলে যায়। ইভেন সেটা সরকারি দলের দিক থেকে হয় এবং এমনভাবে উপস্থাপন করা হয় যে এটার বাইরে আর কোনো চিন্তা করা যাবে না। একদম একদম। হ্যাঁ, আপনি পার্লামেন্টের সংবিধানের দোহাই দিয়া বারবার যদি এমনভাবে বলা হয় যে এর বাইরে কিছুই করা যাবে না, তাহলে হয় কি অপোনেন্টকে আপনি সাংঘাতিকভাবে একটুখানি আন্ডারমাইন করার একটা ব্যাপার দাঁড়ায় জায়গা, এবং তাদেরকে এক ধরনের উস্কানিমূলক এটা হয়। সুতরাং আপনি পার্লামেন্টকে যদি সত্যি কার্যকর করতে চান তাহলে উভয় পক্ষকে সমভাবে, আমি বিশেষ করে বলবো এই পার্লামেন্টকে, কারণ এই পার্লামেন্ট উভয় পক্ষ, সরকারি দল এবং বিরোধী দল উভয়ই একটা সেম গ্রাউন্ড থেকে আসছে, যারা আন্দোলন করতে করতে এই পার্লামেন্টে আসছে। তখন মাঠে একসাথে ছিলেন, এখন একসাথে থাকতে পারবেন না কেন? আজকে কিন্তু আপনাকে বলি, যদি এই পার্লামেন্ট ব্যর্থ হয় তার জন্য কোনো একটি দল মাত্র দায়ী হবে না, উভয় পক্ষে দায়ী হতে হবে। আজকে যদি বিরোধী দল, সরকারি দল, বিরোধী দল উভয়কেই কিন্তু, উভয়ের দিকে কিন্তু জাতি তাকিয়ে আছে। আপনি মনে করবেন না যে জাতি পার্টিকুলার কোনো দলের দিকে তাকিয়ে আছে, উভয়ের দিকে তাকিয়ে আছে। আপনারা কীভাবে রেসপন্স করেন? কারণ আমাদের এই পার্লামেন্টের সামনে অনেক কিছু রয়ে গেছে। যেমন কালকে আমি কালকেই প্রথম আমি ইয়েতে গেলাম, কি বলে যে সচিবালয়ে গেলাম। সচিবালয়ে যায় তো আমি অবাক, আল্লাহ, মন্ত্রীদের রুমগুলোই বলে জনসভার মতন। এর মধ্যে আমার একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, আমাকে বললেন যে ওই 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 মন্ত্রণালয়ে এই যে ইসের টাকা, আপনার ওই যে বাচ্চারা স্টাইপেনের টাকা 7,000 কোটি টাকার মতন ওরা নানা উপায়ে মেরে দিয়েছে। এই পার্লামেন্টের সামনে, এই সরকারের সামনে বিগত 15 বছরের অপকীর্তির, দুঃশাসন, দুর্নীতির হিসাবের বিরাট কাজ রয়ে গেছে। আমরা কিন্তু এখন পর্যন্ত সেদিকে যাই নাই। একদম, এখনো পর্যন্ত কিন্তু এই পার্লামেন্ট সে জায়গায় যায় নাই। আপনাকে যেতে হবে। কিভাবে যাব? আমি আমরা তো আপনাকে যদি সংবিধান ইস্যুতে নিষ্পত্তি করতে পারছি না, যাব বেসিক কতগুলো জায়গা আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে আমি এখন পর্যন্ত যাই নাই। আপনি বলছেন যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। কিভাবে পাচার হলো, কারা পাচার করলো, আপনি এখনো জান নাই। কেউ কিন্তু বলছে না। কিন্তু আজকে জনগণকে বিষয়গুলো নিয়ে আপনি যে আপনাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে এই হিসাব নেওয়ার জন্য, এখন এই হিসাব যদি না নেন তাহলে জনগণ ভাববে আপনারা কম্প্রোমাইজ করেছেন ওইসব লোকেদের সাথে। আমি মনে করি আমাদের সমালোচক যেটি উত্থাপন করেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। এই বিষয়গুলি আমাদের মানে সংস্কার মানে হলো যে আপনার মানে দেশের মানুষের যে অধিকারগুলো, সেগুলো দেশের মানুষের আকাঙ্ক্ষা, সেগুলোই করা। দেশের টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এখন দেশ গঠনে কি কি করণীয় সেগুলো নিয়ে আলোচনা করা। আপনি এক সংবিধান সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার নিয়ে পড়ে আছেন, কিন্তু দেশের জনগুরুত্বপূর্ণ মানুষের সমস্যাগুলো নিয়ে আলোচনা কম হচ্ছে। সংবিধান ইস্যুতে যেটা বলা আছে সেটা তো একটা বাধ্যবাধকতা আছে যে এত দ্রুত এটা নিষ্পত্তি করতে হবে। এই কারণে হয়তো তরুণরা বারবার এই ব্যাপারটাতে ফোকাস করছে যে আমাদের হাতে সময় কম। সেটা ঠিকই আছে, আপনি সেটা নিয়ে আলোচনা করেন। আমি মনে করি যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আপনি যদি আলোচনা না করেন, মানুষ তো তাহলে হতাশ হবে। একদম। একটু সংক্ষেপে আমি মনিরের কাছে বলি, আমি এই বিষয়ে যে এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলিকে অবশ্যই, কারণ আপনি অঙ্গীকারবদ্ধ। আপনি যদি সংস্কার, এই যে সংস্কারের কথা যেটা বলছেন, যেটা জুলাই সনদ, আপনি দেশবাসীর সামনে লাইভ প্রোগ্রাম, সে জায়গায় কিন্তু আপনি অঙ্গীকার করছেন, এই দায়বদ্ধতা আছে। এখন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? আপনি যদি মনে করেন যে ওইটা তারা যেভাবে বলছে ওভাবে না করে সরকারি দল এভাবে ইমপ্লিমেন্ট করতে চায়, এটা সামনে আনতে হবে। ইয়েস, আমি এইভাবে করতে চাই, এভাবে করলেও তোমাদের পারপাস সার্ভ হবে। কিন্তু আমি অবশ্যই, আপনি দেখেছেন কি, আপনি এটাকে অবশ্যই নোটিশে আনতে হবে। আপনি দেখেছেন যে গত 15টা বছর সংবিধান এবং বিচার বিভাগের দোহাই দিয়ে ফ্যাসিজম পালন কায়েম করা হয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু এখন আমি ওই জায়গায় আসছি। তাহলে আপনি বিচার বিভাগ স্বাধীনতার ইয়ে করবেন না কেন? অধ্যাদেশ কেন করবেন? হ্যাঁ, মুশকিলটা হচ্ছে কি, মানে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায়, বিরোধী দল জুলাই সনদ বাস্তবায়ন চায়, কিন্তু প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে, হ্যাঁ, আপনি ডিবেট করেন। হ্যাঁ, সেই জায়গাটা এখন মনে করেন যে আজকে আমি শেষ করি। আজকে যে ওরা আর বলছে যে
তারা একটা 12 তারিখ পর্যন্ত না গেলে তারা করবে, একটা মঞ্চ প্রতিবাদী করবে। মঞ্চ তৈরি করবে। এই মঞ্চ তো নতুন কোনো ঘটনা বাংলাদেশের পলিটিক্সে। মঞ্চ করার অর্থ নয় যে তারা রিসাইসিভ কোনো প্রোগ্রামে চলে গেল। তারা ওইখানে বলতে পারে যে আমরা অব্যাহতভাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাই যাব, হতে পারে। এরকম মঞ্চ তো হয়েছে আগে, আপনার মনে আছে কিনা, হয়তো ওই ধরনের মঞ্চ এটা হবে না। জনতার মঞ্চের কথা মনে আছে আপনার? মাথায় রাখতে হবে, হ্যাঁ, মানে তারা না, জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধার রেফারেন্স তো আর আগের সাথে মিলবে না। জুলাই যোদ্ধাকে লজিক্যাল জায়গায় যেই তো করবে, লজিকের বাইরে যা, বাই দিস টাইম অনেক কিছু শিখে ফেলেছে। আপনি মনে করার কোনো কারণ নাই যে শুধু ইমোশন দিয়ে তো চলা যাবে না, লজিকগুলো থাকতে হবে। তারা একটা মঞ্চ করার অর্থ এই নয় যে এই মুহূর্তে কোনো ডিসাইসিভ প্রোগ্রামে যাচ্ছে, কারণ আপনার এই সরকারকে কিছু সময় দিতে হবে, তাকে সময় দিতে হবে। বুঝতে আপনি পারছি। পট করে জি, এসে একদম পরিষ্কার। আমি মনিয়া সাহেবের কাছে যাবো, আপনি 30 সেকেন্ডের মধ্যে কিছু যুক্তি হ্যাঁ, করতে 30 চাচ্ছেন। সেকেন্ডে আমি বলছি যে এই যে 12 আলটিমেটাম দেওয়া হ্যাঁ, হচ্ছে, 12 আসলে বিএনপির মতো একটি মানে যেটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসা একটা দলকে 51% ভোট যারা পেয়েছে তাদেরকে এই আলটিমেটাম দিয়ে আসলে আলটিমেটামের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আর একটা জিনিস হলো যে এই যে মানে যেগুলি বিএনপি মনে হয়েছে যে সংশোধনী আকারে পাশ করবে, সেগুলি ওনাদের নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওনারা, সেগুলিতে সংসদে আলোচনার সুযোগ আছে। কোনো আলোচনা না করে ওনাদের কি মতামত সেগুলো নিয়ে তো সংসদে কথা বলার সুযোগ রয়েছে, সেগুলি না করে ওনারা আলটিমেটাম দিয়ে বেড়াচ্ছেন। এই আলটিমেটাম শুধু ওই যে ওই রুমের ওই কি অডিটোরিয়ামের আলটিমেটাম হবে, রাজপথে ওই আলটিমেটাম গড়াবে না। আচ্ছা, আমি একটু মনিয়া সাহেব আপনার কাছে আসি, এবং আপনি বোধহয় শুনছেন সহ আলোচকদের কথা, এবং এখানে যদি আমি একটু মার্ক করি, সংসদ সদস্য আখতারুজ্জামান বলছিলেন জুলাই যোদ্ধাদের ভেতরে যারা আহত ছিলেন, যারা পার্লামেন্টে গত পরশুদিন উপস্থিত ছিলেন, তাদের ভেতরে এক ধরনের আক্ষেপ, একটা ক্ষোভ ছিল, কারণ স্বাভাবিকভাবে এনসিপি নেতা যারা, তাদের উপরে একটা ভরসা জায়গা ছিল, এবং সেই ভরসা থেকে তারা আশাহত হয়ে যাওয়ার কারণে তারা এই ক্ষোভটা করতে পারেন। এটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এবং এলাইন নেওয়াজ খান সিনিয়র সাংবাদিক, তিনি বলেছেন এই পার্লামেন্ট যদি ব্যর্থ হয় তাহলে আসলে বিরোধী দল, সরকারি দল, দুই দলই দায়ী থাকবে, কারণ জনগণ আসলে নির্দিষ্ট দল না, জনগণ চায় তাদের যে চাওয়া সেই চাওয়াটা পূরণ হোক। কি বলবেন? জি, দেখেন, প্রথমে হচ্ছে যে বিষয়টি আখতারুজ্জামান ভাই বলছিলেন, সেটা হচ্ছে যে দেখেন, ওনারা কিন্তু চমৎকার একটা বিষয় ওনারা করেন, সেটা হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময় আমরা কিন্তু দেখেছি যে ওনারা জুলাই শহীদদেরও ভাগবাটোয়ারা করে ফেলেছিলেন। ওনারা হিসাব দিয়েছিলেন ওনাদের বিএনপি পন্থী অর্থাৎ ছাত্র দলের বা বিএনপি করা শহীদ হচ্ছে 426 জন, আমি যদি ভুল না করে থাকি। এবং দেখেন, খুব মজার ব্যাপার, এখনো কিন্তু ওনারা এরকম একটা হিসাব দিচ্ছেন যে মানে ওনাদের কিন্তু মানে যে গতদিন সংসদে যারা গেছিলেন তারা কিন্তু ওই ওনাদের বিএনপি পন্থী বা ছাত্রদল করা যারা জুলাই মানে বিএনপি পন্থী জুলাই যোদ্ধা, এরকম কি বলবো আমরা? জি 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 জি। এখন আমি আপনাকে মজার কথা বলি, দেখেন সংসদে উপস্থিত ছিলেন কয়জন? 15 জন, 15 থেকে 20 জন, এবং বাকি মানে ধরেন 30,000 জুলাই। আমি একটা পয়েন্ট রেজ করতে চাই, ওনাকে প্রশ্ন করতে চাই যে আপনি প্রশ্ন করেন, আমি শেষ করি। দেখেন, এই যে এত জুলাই যোদ্ধা, প্রথমত হচ্ছে আমরা ভাগাভাগির মধ্যে নাই, আমাদের কাছে সবাই যারা শহীদ হয়েছেন তারা সবাই শহীদ, এবং যারা জুলাই আহত তারা সবাই আহত। এবং দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা কিন্তু এই আহত এবং শহীদদের যে আসলে তাদের যে সহায়তা এবং নানান কিছু এবং চিকিৎসা যাতে করা হয়, সেখানে কিন্তু আমরা বলছিলাম যে একটা মানে জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের যাতে ফ্যাসিলিটেট করা হয়, সেটা আমরা ওই সরকারের কাছে বলেছি। সুতরাং সেইভাবে কিন্তু যারা শহীদ পরিবার তাদের কাছে কিন্তু অ্যালটমেন্ট এবং যারা আহত আছে তাদের চিকিৎসার যে ব্যবস্থাটা সেটা সেখানে করা হয়েছে। এখন দেখেন, যখনই, খুব মজার ব্যাপার, এটা খুব আমি গুরুত্ব সহকারে বলতে চাই, যে যখন দায়িত্ব নেওয়ার কথা আসে, যখন দায় নেওয়ার কথা আসে, তখন শুধু এনসিপি কে বলা হয়। কিন্তু বিএনপি তো তখন কি ছিল না, নাকি এনসিপি তখন সরকারে ছিল? কোনটা? কোনোটাই না। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার তখন দায়িত্ব ছিল, সুতরাং তাদের দিস ইজ দ্য সোল অথরিটি টু দেম, যে তারা আসলে এই পুনর্বাসন প্রক্রিয়াটা তারা কিভাবে করছে এবং সম্পন্ন করতে পারলো কিনা। এবং এনসিপি একটা নবগঠিত রাজনৈতিক দল, তার কিন্তু সেই অ্যাবিলিটিটা নাই। বরং আমি যদি বলি, বিএনপি এবং জামাত বড় দুটি রাজনৈতিক দল, তাদের সেই জায়গাটা ছিল, তাদের সেই সক্ষমতাও ছিল দল হিসেবে, যে শহীদ এবং আহত পরিবারকে অর্থ সহায়তা বলেন বা নানান ধরনের সহায়তা, সেই সহায়তাগুলো দেওয়া। এবং দেখেন, 15-20 জন আহতরা সংসদে এসে যদি আসলে তারা
ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি আসলে এনসিপির যারা নেতারা তাদের যদি আসলে এক ধরনের এই ধরনের একটা মানে দৃষ্টিকটু বিষয় যেটা আমরা গতদিন দেখলাম, সেটি যদি আসলে তৈরি করতে চায়, একটা নাটকও যদি মঞ্চস্থ করতে চায়, সেটি কিন্তু অসম্ভব কিছু না। আমি কিন্তু সম্ভাব্য কথাটা বলছি আর কি। শঙ্কার কথা সুতরাং বলছেন, সন্দেহের কথা বলছেন, জি। আপনারা যদি আসলে ওই 15-20 জনকেই যে পুরো জুলাই যোদ্ধাদের প্রতিনিধি মনে করেন, আমরা তো এমনও শুনেছি অনেক জুলাই যোদ্ধা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বলেছে যে আমরা এদের চিনিও না। সুতরাং এই বিষয়টা আমার মনে হয় যে আপেক্ষিক, ওই বিষয়টা শুধুমাত্র এনসিপি কে দোষারোপ করাটা আপেক্ষিক ব্যাপার, এবং এটা উদ্দেশ্য প্রণোদিত আমি খানিকটা বলতে পারি। আচ্ছা। এবার আমি আসি যে ভাই আরেকটা কথা বলছিলেন, পরবর্তী প্রসঙ্গ আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই যে এরা খালি জুলাই সংবিধান সংস্কার সভা এগুলো বলে, এগুলোর আসলে কোনো দরকার নেই। জনগুরুত্বপূর্ণ এমন অনেক বিষয় আসলে সংসদে আলাপ হওয়ার কথা, কিন্তু দেখেন এই যে সংবিধান সংস্কার সভা, এই কথাটার মধ্যে তো আরো অনেক কিছু আছে যেটা আখতারুজ্জামান ভাই জানেন, কিন্তু উনি এখন স্বীকার করবেন না। সেটা হচ্ছে এই যে দুদকের বিষয়টা কি বলেন তো, যে আমার এই দুর্নীতি দমন কমিশন, আমি যদি বেগম জিয়ার কথা বলি, আমি তো আমাদের কথা বলবো না, আমরা যাকে আসলে নেতা মানি, বেগম জিয়ার কথা বলি, বেগম জিয়াকে কি এই এতিমের টাকা লোপাটের জন্য তাকে এই দুদকের মাধ্যমে হেনস্থা করা হয় নাই? দেখেন, একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় পুঁজি কি জানেন? সম্মান। সে সারা জীবন মানুষের ভালোবাসা এবং সম্মান চায়। হ্যাঁ, এটা পার্লামেন্টে আলোচনা হয়েছে, জি। আপসীন নেত্রী তাকে কিন্তু এই দুদককে মানে আওয়ামী লীগের নিয়োগকৃত চেয়ারম্যান দুদক দ্বারা আসলে তাকে হেনস্থা করা হয়েছে। এটা হচ্ছে বিএনপি ভুলে গেছে। এবং দেখেন এখানে হচ্ছে যে গুম, আমরা তো দেখেন গুমের শিকার তো বিএনপির যারা আছে তারাই তো সবচেয়ে বেশি। আমরা এখন দেখি সংসদে ইলিয়াস আলীর ওয়াইফ লুনা আপা আছেন, আমরা দেখি এখানে হুমাম কাদের আছে, আমরা দেখি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নিজে গুমের শিকার, তারা যখন আসলে সংসদে উপস্থিত থাকাকালে এই গুমের প্রতিরোধ ও প্রতিকার যে উদ্ধারে একটা বোধহয় একটু ভুল হচ্ছে, যদি একটু অ্যাড্রেস করেন। কোন জিনিসকে আসলে একেবারে বাদ দেওয়া হয়নি, পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু সেটাকে বলে দেওয়া হচ্ছে বাদই দেওয়া হচ্ছে। যেমন গণভোট নিয়ে যদি কোনো পর্যবেক্ষণ দেওয়া হয়, বলা হচ্ছে যে বিএনপি গণভোট বাদই করে দিতে চাচ্ছে। পর্যবেক্ষণ দেওয়ার বাদ দেওয়া কি? হ্যাঁ হ্যাঁ, একদম খুব মজার, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন তুলছেন। এটাও একটা নতুন ন্যারেটিভ যেটা বিএনপি সেট করতে চাচ্ছে। দেখেন, আপনি তো অধ্যাদেশগুলি যেগুলো অন্তর্বর্তীকালীন সময়ের অধ্যাদেশ, সেটা তো আপনি আইনে পরিণত করতেই পারেন। পরে আইন সংশোধন করবেন কি করবেন না সেটা তো পরবর্তী কথা, তাই না? এখন আপনি যদি বলেন যে এই অধ্যাদেশগুলো আমি ল্যাপস করছি, সেটা কি কারণে করছেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে স্পষ্ট না। এবং অনেক জায়গায় দেখেন গুমের ক্ষেত্রে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে আসলে হচ্ছে আটক করার একটা বিষয়। এখন আমরা যদি বলি যে এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনাকে যদি আওয়ামী লীগ এখন এসে বলে ওনার যেটা হচ্ছে মানে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ওনাকে যদি বলে যে তাহলে ওটাকে গুম বলা যাবে না, তাহলে কি আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গুমটাকে আমরা গুম বলবো না? তাই না? এটা কিন্তু নানান ধরনের প্রশ্ন আসে। এখন আমার কথা হচ্ছে যে দেখেন, অধ্যাদেশগুলি যে যদি আসলে এরকম হয় যে সেগুলো আমাদের আসলে লাইনে পরিণত করার পরে সংশোধনী আনা যায়, তাহলে আনা যায়। কিন্তু ওনারা যদি এবং সময় দুইটাই কিন্তু ওনারা উল্লেখ করেনি। সুতরাং এটা স্বাভাবিকভাবেই জনমনে অনেকগুলো পয়েন্ট বলেছেন, আমি এগুলো নিয়ে একটু উত্তর খোঁজার চেষ্টা করি। আপনি যা যা বলেছেন আখতারুজ্জামান বাচ্চু তিনি শুনেছেন, এবং তিনিও যখন কথা বলবেন আপনিও আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। আখতারুজ্জামান বাচ্চু, একটা বিষয় আমি আপনার কাছে জানবো, তারপর মূল আলাপে যাব। এটা খুবই আহত হওয়ার মতো একটা কথা, বিএনপি পন্থী জুলাই যোদ্ধা আসলে কারা? মানে জুলাই যোদ্ধার আবার পন্থী হবে না? এটা দুঃখজনক। মনিরা যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, আসলে বিএনপি পন্থী না। আপনার দেখেন, যদি বিএনপি বা বিএনপি অনুসারী বা এদেশের মানে আপামর জনসাধারণ জুলাই আগস্টের অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, কিন্তু আপনি যদি আপনার পরিবারের যদি 5 জন অংশগ্রহণ করে থাকে, আপনি কি একজন বলবেন? আপনার 5 জন বলতে সমস্যাটা কোথায়? দেখেন, আমরা তো স্পষ্টভাবে তাদের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা সব কিছু পত্রিকায়, উনি যে 442 জনের কথা বলেছেন, আমরা তো পত্রিকায় দিয়ে দিয়েছি। আমি ওনাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের কয়জন আপনারা সেটা দেন, আমরা ভাগাভাগি করছি না। কিন্তু আমাদের যে বিএনপিকে মানে যেভাবে কন্ডেম করা হয়, যেভাবে জুলাইয়ের বিপক্ষে দাঁড় করানো হয়, এইটা একটা প্রশ্নবিদ্ধ। যে দলটি 17 বছর গুম খুনের শিকার হয়েছে, 60 লক্ষ নেতাকর্মী মামলার আসামি হয়েছে, যারা বছরের পর বছর জেল খেটেছে। আমি নিজে একজন জুলাই যোদ্ধা, আমার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে একজন জুলাই যোদ্ধা, অথচ আমাদেরকে প্রতিপক্ষ ভাবা হয়। আমরা তো বলেছি জুলাই সনদের প্রতিটা অক্ষরে অক্ষরে আমরা অঙ্গীকারাবদ্ধ, কিন্তু
আপনি জানেন ঐক্যমত্য কমিশনের কিছু লোক বিদেশ থেকে হায়ার করে নিয়ে এসেছিল, তারা কিছু জিনিস আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, দাড়ি কমা সেমিকোলন সহ আমরা বলছি বাস্তবায়ন করব, কিন্তু পরবর্তীতে ওনারা কি করলেন, ওনারা ওনাদের মতো করে কিছু দু একটি রাজনৈতিক দলের চাপে ওনারা এমন একটা জিনিস চাপিয়ে দিলেন, সংস্কার, সংবিধান সংস্কার পরিষদ আদেশ, তারপর আবার 180 দিনের মধ্যে না হলে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা তো একটা আনডেমোক্রেটিক, এটা তো অটোক্রেসি, যে আপনি সংসদ একটি কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, সংসদের সার্বভৌম ক্ষমতা আছে। এখানে যারা সংসদ আসছেন, সংসদে আলাপ আলোচনার মাধ্যমে জনগণ রায় দিয়েছে। উনি যে বললেন 70%, বিএনপি তো হাবুড যদি দিতে না বলতো কত পার্সেন্ট হতো? বিএনপিকে তো 51% মানুষ ভোট দিয়েছে, 51% মানুষ ভোট দিয়েছে। আর আরেকটি জিনিস যে দেখেন, সংবিধান সংশোধন করা যায়, রহিত স্থগিত করা যায়, সংবিধান সংস্কার বা সংস্কার পরিষদ এরকম কিছু তো নেই। আর আরেকটা জিনিস ওনাকে বিনয়ের সহিত বলবো, যে আপনি এই যে জুলাই 133টি অধ্যাদেশ, তার মধ্যে 15টি বিএনপি সংশোধন আকারে সেটা পাশ করাতে চায়। সেটা নিয়ে উভয় দলের, সরকারি দল, বিরোধী দল, দুটো ইস্যুতেই সংশোধন আকারে, হ্যাঁ সংশোধন আকারে। দেখেন কোনো কিছু তো মানে ওনারা যেটা দিয়ে গেছেন সেটা তো কোরআন না, বাইবেল না, তো সুতরাং সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে না। এই সংসদটা সার্বভৌম সংসদ, এখানে যারা নির্বাচিত হয়েছেন জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছেন। সরকারি দল, বিরোধী দল উভয় মিলে আলোচনা করে যদি কোনো ত্রুটি থাকে সেগুলো আমরা সংশোধন করতে পারি না, সংশোধন করতে পারি আলাপ আলোচনা করে। আলাপ আলোচনার দরজা তো খোলা, এখানে তো শুধু বিএনপি সংসদ সদস্য থাকবে না। আমি এটা নিয়েও কথা বলবো। আমি এখানে একটু এলাইনাস খান আপনার একটা মতামত জানতে চাই। এটা তো একটা বড় মুশকিলের ব্যাপার হবে যদি সরকার কখনো চিন্তা করে আহত জুলাই যোদ্ধাদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। তখন তো কথা উঠবে যে সরকার বাছাই করে করে বিএনপি পন্থী জুলাই যোদ্ধা যেটা সেরকম করা হচ্ছে। মানে আমি বলি রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু ঘটে, জি, এবং চূড়ান্তভাবে সব ঘটনায় যে আপনার যে এক জায়গায় কালমিনেট করবে তা আমি মনে করি না। হয়তো হইতে পারে, কখনো কখনো পলিটিক্স নানা রকম ট্রিক্স চলে না, হইতে পারে সেগুলি, কিন্তু আমি মনে করি যে সরকার, কারণ যারা আহত হয়েছে এদেশেরই জনগণ, এদেশের জনগণ আমাদেরই, কারো না কারো ভাই, কারো না কারো বোন, কারো না কারো, তো সরকার তো সবার, এই সরকারের দায়বদ্ধতা আছে, কারণ সে জুলাইয়ের সাথে যুক্ত। সুতরাং ওইটা হয়তো হবে না, যে ওইটা হবে না। এটা হইতে পারে যে কেউ না কেউ কোনো কিছু অর্গানাইজ করতে পারে, কিন্তু সরকার যখনই করবে, কারণ যে ছেলেগুলি বা যে পরিবারগুলি ভিকটিম হয়েছে তখন তো এনসিপি হয় নাই, এনসিপি হয়েছে তখন তারা কেউ জানতোই না যে পরবর্তীতে এনসিপি বলে কিছু হবে। সুতরাং ওইটা হবে না। আপনি যেটা বলছেন যে এরকম হবে না, এটা একটা বড় জায়গা, এটা কখনো হবে না, কারণ তখন তো এনসিপি হয় নাই। সুতরাং সমস্ত লোকই এই দেশের জনগণ, আর এইগুলি মধ্যবিত্ত সন্তান, এই মধ্যবিত্ত সন্তানরা এই আন্দোলনের স্যাক্রিফাইস কারো ধনী লোকের ছেলেরা করেছে। প্রত্যেকটা আন্দোলনের মধ্যবিত্ত সন্তানেরাই স্যাক্রিফাইস করে থাকে। এই মিডল ক্লাস সন্তানদেরকে সরকার ওই দল ভিত্তিতে পোলারাইজেশন করে করবে তাই মনে করি না, কারণ এই সরকারের যতভাবে দেখা হোক না কেন, সরকার হয়তো করবে না, কিন্তু যেটা বলা হচ্ছে না ওটাও এরকম অভিযোগ একটা উত্থাপন করে দিলে আইডেন্টিফাইড। আমি শোনেন, বাংলাদেশের পলিটিক্সে যেটা হয়, ওই যে করে না, ওই যে কি বলে, যেটাকে বলা হয় যে এই যে বিভিন্ন কার্ড দেয় না, এসব ক্ষেত্রে দলীয় কোনো একটা ব্যাপার থাকতে পারে। বুঝতে পারছি, আমার কথা বুঝছেন? এগুলি যেমন আওয়ামী লীগ করেছে, এখন বিএনপি করতে যাচ্ছে। আমি মনে করি যে বিএনপি আওয়ামী লীগের অনুসরণ করা চলবে না। বিএনপি সবাইকে এনে যারা দরিদ্র লোক তাদের মধ্যে কাট দিবে, এখন পর্যন্ত কিন্তু এই ক্ষেত্রে এটা হবে না। হ্যাঁ, আপনি বোধহয় 30 সেকেন্ড, হ্যাঁ 30 সেকেন্ড আমি যোগ করি। দেখেন, যারা শহীদ হয়েছেন এটা তো তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে। সুতরাং এখানে মানে উনি যে প্রশ্নটা রেজ করেছেন অবান্তর, এটা হলো যে আসলে মানে যে কোনো বিষয়ে বিতর্ক তৈরি করা, বিরোধিতা করা, এইটা একটাই। আরেকটা জিনিস হলো বিএনপি কিন্তু এই যে জুলাই বিপ্লবে বিএনপির যে বা বিএনপির অঙ্গ সংগঠন বা বিএনপি সমর্থকদের এত কন্ট্রিবিউশন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোদিন কিন্তু বলে নাই, বা বিএনপি দল হিসেবে কোনোদিন কিন্তু এইটার কৃতিত্ব দাবি করেন নাই। এটা বলেছেন আপামর জনসাধারণের। কিন্তু কেউ যেরকম ওই মুক্তিযুদ্ধকে নিজেদের করে মানে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে, এখনও অবাক বিষয় আমরা লক্ষ্য করছি যে কেউ এই জুলাইয়ের সুল এজেন্ট দাবি করছেন। এটা দুঃখজনক। আমরা জুলাইটা সবার, আপামর জনসাধারণ, আমরা চাই যে এইটাকে কেউ মানে এটাকে এই জুলাই চেতনাটাকে কেউ বিক্রি না করুক, সত্যিকার অর্থে দেশ গঠনে এবং মানুষের প্রত্যাশা পূরণে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করুক। এখানে একটা কথাই বলে দিই, সেটা হলো যে
আমাদের স্বাধীনতা যুদ্ধের 16 স্বার্থে যে বিপর্যয় Exactly, ঘটেছে, exactly. আমি চাই না যে জুলাইয়ের এরকম 16 যে আরেকটা বিপর্যয় আসুক। আমি মনে করি এটা আমি হবে না। একমত, আমি একমত। আলোচনার মধ্যে দিয়ে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হবে, আশাবাদ আমাদের থাকতে হবে। সবসময় নেগেটিভ পলিটিক্স করতে করতে না আমাদের মননের মধ্যে সবকিছু নেগেটিভ 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 হয়ে গেছে। সেটাই। এবং আচ্ছা, NCP রাজনীতিতে তো এদেশের এবং মানুষ না, কখনো আমি- কোনো এ- মানে এ- আমি- সুখবর পায়নি কখনো। না না, সব তো তিক্ত এনসিপির অভিজ্ঞতাই। এই বাচ্চা ইয়াং ছেলে পেলে আমি পার্লামেন্টে তাদের অনেকের বক্তব্য শুনেছি এবং অনেক ব্যাপারে তারা কিন্তু সুন্দর চমৎকারভাবে খুব আর্টিকুলেটেড বক্তব্য দিয়েছে। জি। সুতরাং দ্রুত হতাশ হওয়ার মতো কিছু নাই। না, কারণ হতাশার সবসময় কিছু কেন যেন আমরা অল্পতেই ভেঙে পড়ি, অল্পতেই হতাশ হয়ে যাই। একদম। এত ব্যাপার আমি সেরকম একটু না। মনিয়া সাহেবের আপনার কাছে আসি। প্রথমত অনেকেই বলছেন যে এটা বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ, কারণ এতটা ভরপুর প্রাণবন্ত সংসদ 17-18 বছরও মানুষ দেখেনি। কাজেই সেই জায়গা থেকে জনগণ অনেক কিছু পেতে পারে এবং সেই পেতে পারার জন্য আসলে আলোচনার দরজাটা সবসময় খোলা রাখাটা জরুরি। ইদানিং আমরা দেখতে পাচ্ছি সরকারি দলের পক্ষ থেকে কমিটি তৈরি করে মতামত উত্থাপনের জন্য, আলোচনা উত্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইতোমধ্যেই বিরোধী দলীয় যিনি নেতা ডক্টর শফিকুর রহমান তিনি নাকচ করে দিয়েছেন, তিনি আগ্রহী নন। প্রথমত হচ্ছে আলোচনার পথটা বন্ধ করে দিলে তো সংকটটা বাড়বে এবং পার্লামেন্টও তো তখন ব্যর্থ হয়ে যাবে, কারণ এত ভরপুর পার্লামেন্ট যদি ব্যর্থ হয় সেটা তো দুঃখজনক ব্যাপার হবে। আলোচনা কতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে বা সেটা নিয়ে কতটা সিরিয়াসলি দেখা হচ্ছে? জি। দেখেন, আলোচনা তো অবশ্যই মানে আলোচনা তো হওয়ার প্রয়োজন আছে এবং আলোচনা হবে। কিন্তু সেইটা যদি আসলে এরকম হয় যে আলোচনাটার মানে যেটা মূল লক্ষ্য থেকে যদি আসলে সরে যায়, সেটা তো সবচেয়ে একটা অসুবিধার জায়গা। কিন্তু এখানে মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার একটা আমরা বিষয় দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন, এই যে আমি একটু আগে থেকে একটু বলতে চাই, সেটা হলো ভাই বলছিলেন যে আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, বলুন। খুব সম্ভবত ব্যান্ডউইথের প্রবলেম হতে পারে। নেটওয়ার্কের ডিস্টার্ব। হ্যাঁ, আমি এবার বোধহয় পাচ্ছি। মুনিয়া সাহেব বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে আলোচনার ফোকাসটা থেকে আমরা মনে হয় সরে যাচ্ছি। দেখেন, জি। এখানে যে অসুবিধার জায়গাটা সেটা হচ্ছে যে ভাই যেরকম বলছিলেন প্রথমে যে এখানে এই যে সংবিধান সংস্কার নিয়ে ওনারা আসলে কখনোই কিছু শোনেন নাই। এটা খুবই দুঃখজনক যে ভাই আসলে বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন, কিন্তু উনি আসলে ওনাদের 31 দফার 1 নম্বর দফাটাই আসলে অস্বীকার করে যাচ্ছেন। 31 দফার 1 নম্বর দফাতে ওনারা নিজেরা বলেছিলেন যে ওনারা আসলে সংবিধান সংস্কার করবেন। এখন যে কমিটিগুলো গঠন করবার কথা বলা হচ্ছে সেটা না, কিন্তু ওটা ব্যাখ্যা কি দেওয়া হয়েছে? সংশোধন কমিটি উনি হচ্ছে, যেটা যেটা ভুল আসলে ব্যাখ্যা এই অপব্যাখ্যা করছেন। ব্যাখ্যাটা গতকালকে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, আরো না, একটু না। শুনে নি, যদি আপনি একটু ব্যাখ্যাটা দিয়ে দিতেন। জি 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 হ্যাঁ। জি। আপনি আসলে না, 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 ভুল আমি- ব্যাখ্যা আমি করছেন, সংশোধন- আসলে ভুল ব্যাখ্যা করছেন। 31 দফাটা আপনি পুরোপুরি পড়ার পরে কথা বলেন। আসলে মানে আসলে কথা আপনারা যদি ভুল ন্যারেটিভ তৈরি করেন তাহলে এটা দুঃখজনক। আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি না। বর্তমান যারা নিউ জেনারেশন তাদের কাছে আমরা কনস্ট্রাকটিভ কিছু আশা করি। আপনি জি, আপনি দয়া করে একটু এটা বলেন, পড়বেন। please। জি। আর যিনি অ্যাঙ্করিং জি, করছেন জি। উনিও জানেন বিষয়টি, আপনাকে জেনে না। তারপরে কথা বলবেন। হ্যাঁ, আমি জেনেই বলছি। আমার না, মনে হয় আপনি যে জেনে একটু- বলছেন না, আপনি ভুল না, বলছেন। দেখেন, আমি একটু বলি, আমি ভুল বলছি না। দেখেন, আচ্ছা, তারপরে বলছি। সংসদ না, দেখেন এখন ঘটনা হচ্ছে যে আপনি এটা বারবার করে যখন বলা হচ্ছে যে সংস্কারের কথা, এখানে বারবার করে সেখানে কিন্তু সংশোধনের কথা বলা হয়েছে। সংশোধনের কথা বলা আমরা হয়েছে। বলছি না। না, সংশোধনের কথা আমরা বলছি না। সংশোধন কখন আমরা যেটা বলছি, আমরা সংস্কারের কথা বলছি, যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচার। সেটা আপনি কিন্তু যদি কোনোভাবেই সংশোধন আমি করা 30 যায় না। সেকেন্ড আপনার কাছে করা যায় নিচ্ছি। না। 30 সেকেন্ড আপনার না, কাছে আমি নিচ্ছি। একটু বলি, মুনিয়া সাহেব, আমাকে একটু বলতে 30 দেন। সেকেন্ড আমরা শুনতে আমাকে পারি? বলতে দেন। 30 সেকেন্ড। মুনিয়া সাহেব, 30 আমার মনে হয় সেকেন্ড। আমি তো আসলে খেয়ে হারিয়ে ফেলছি। মানে আমি বারবার 30 করে সেকেন্ড interrupt করলে। আপনাকে আমি একটা হ্যাঁ, পয়েন্ট দিচ্ছি। এই অংশটা একটু পরিষ্কার হয়ে আসে, তারপর আবার একটা শুরু করব। পয়েন্ট দিচ্ছি। আপনি যদি সংশোধন না করেন তাহলে সংস্কার করবেন কিভাবে? আগে তো আপনাকে সংশোধন করলে তাহলে না সেটা সংস্কার হলো। সংশোধন? আপনি যদি সংবিধান সংশোধন করেন তাহলে না সংস্কার হলো। করবেন। সংস্কার কাকে বলে? আপনি যখন সংবিধানটা সংশোধন করবেন, অ্যামেন্ডমেন্ট আনবেন, জি, আমরা তখন এটা সংস্কার। হ্যাঁ, আমরা একটু শুনি। জি, মুনিয়া সাহেব শেষ করুন। দেখেন, প্রথমত হচ্ছে সংবিধানে আমরা যেটা জানি যে বেসিক স্ট্রাকচার কখনোই কোনোভাবেই এটা আসলে সংশোধন করা যায় না। জি। তো সেইটা অবশ্যই আমাদের মানে এটা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই বলেন এবং অন্য যে কোনো মানে কোন একটা আলাদা কোনো গণপরিষদ, যেটা নির্বাচনের কথা আমরা বলছিলাম প্রথম দিকে, যে সেভাবেই আসলে আমাদের এটা সংশোধন করা যাবে না। এটা আসলে আমাদের সংস্কারের দিকে যেতে হবে, কারণ সংবিধানের বেসিক স্ট্রাকচার আমরা কোনোভাবেই না।
তো এই জায়গা থেকে ওনারা যে ব্যাখ্যাটা দিচ্ছেন বারবার করে ওনারা আসলে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। জি, কিন্তু মুনিয়া সাহেবের আমি একটু থামাই, আমাকে ঠিক এই মুহূর্তে একটা বিরতিতে যেতেই হচ্ছে। এই জায়গা থেকে, এই পয়েন্ট থেকে আমরা আলাপ করবো নিশ্চয়ই। স্রেফ একটা মন্তব্যই আমি নেব, এবং অভিযোগের জায়গা অনেক হয়েছে, আপনাদের দাবির জায়গাটা নিয়েও কথা হয়েছে। দিন শেষে একটা সমাধান আমরা সবাই খুঁজছি, সেটা কিভাবে হতে পারে ছোট করে? এখন সমাধান আমার মনে হয় যে যারা আসলে সরকারি দল তাদের আসলে বুঝতে হবে যে একটি ম্যান্ডেট নিয়ে তারা কিন্তু সংসদে গেছে, সুতরাং সেই জায়গা থেকে এই সংস্কারের বিষয়গুলো তারা যেরকম করে আসলে ইগনোর করছে, সেই ইগনোর না করে সেই জায়গা থেকে আসলে তারা নির্বাহী ক্ষমতাটাকেই তো আলটিমেটলি যেটা দেখছে যে যেটা দিয়ে আসলে নির্বাহী ক্ষমতা বাড়ে সেটা তারা রাখছে, সেই অধ্যাদেশগুলো, এবং যে অধ্যাদেশগুলো আবার নির্বাহী ক্ষমতা কমায় সেইগুলো আসলে মানে তারা আসলে রাখতে চাচ্ছে, মানে যেগুলো কমায় সেগুলো রাখবেন না ওনারা, আর যেগুলো বাড়ায় সেগুলো ওনারা রাখতে চাচ্ছেন। সুতরাং এভাবে করে যদি আসলে পিক অ্যান্ড চুজের মধ্যে দিয়ে ওনারা ওনাদের মতো করে একটা সংস্কার করেন, তাহলে সেটা এই সাধারণ কথাটা আপনার জনগণ পার্লামেন্টে বলে। বলবেন নাকি রাজপথে বলবেন? মানে অভিযোগগুলো অভিযোগ আকারে থাকবে নাকি আলোচনার দরজা খুলবে? না দেখেন, আলোচনার দরজা যদি ওনারা ওনাদের মতো করে বলে, যেমন ওনারা বারবার করে যে আপনি একটু আগে বললেন যে সংস্কার সংবিধান আপনারা সংশোধনে নানা ধরনের সংসদীয় কমিটি করার কথা বলছেন। সংবিধান সংসদীয় কমিটি। আমরা যেটা বলছি সেটা হচ্ছে একটু এখানে বুঝতে হবে যে কোনোভাবেই সংবিধানের বেসিক স্ট্রাকচার এটা মানে সংসদে বসে এমপিরা এটা করতে পারেন না। সুতরাং এই জায়গায় যেই ধরনের ঐকমত্যে আমরা এসেছি, যেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, যেমন উচ্চকক্ষ, আপনি এটা তো কোনোভাবেই এখানে বসে করতে পারবেন না, বক্তব্য একেবারে স্পষ্ট, সেটার জন্য আলাদা সংস্কার সভা করতেই হবে। সুতরাং এটা আমার মনে হয় যে আসলে ইগো স্যাটিসফ্যাকশনের ব্যাপার না, বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জায়গা না, এটা আসলে বিরোধী দল যারা আছে তাদের প্রতি সম্মান রেখে এবং পারস্পরিক সম্মান রেখে একেবারে সেই জায়গা নিয়ে তারপর আলোচনা করা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মুনিয়া শারমিন। আরো দীর্ঘক্ষণ আলাপ করতে পারলে ভালো হতো। নিশ্চয়ই সামনে করে আয়োজনে আবার আপনাকে পাবো, এবং আপনাদের দিক থেকে বক্তব্যগুলো তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আন্তর্জাতিক অঙ্গনের দিকে একটু নজর দিতে চাই। মানে এটা নজর দেওয়া উচিত এই অর্থে যে আমরা এখন একটা গ্লোবাল ভিলেজে আছি, এবং আমরা দর্শকদেরকে ছোট করে কয়েকটা তথ্য জানিয়ে তারপর আলাপে ঢুকি। দর্শক বলে রাখি, ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তান কিন্তু আজকে যে দিনটা আমরা পার করলাম তার ঠিক দুদিন আগে দিনভর এবং সারা রাত জুড়ে তারা প্রথমত কথা বলেছে ইরানের সঙ্গে, এবং দ্বিতীয়ত কথা বলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। পাকিস্তান যে চুক্তিটা তুলে ধরার চেষ্টা করেছে তার নাম দিয়েছে ইসলামাবাদ চুক্তি, যে চুক্তিতে মোটামুটিভাবে 7টি ধারা আছে। যেই 7টি ধারার সবচেয়ে শেষ ধারাটা নিয়ে একটা আপত্তি, অর্থাৎ চুক্তি প্রথমত 3 মাস বা 45 দিনের হবে, এবং সেই 45 দিনের চুক্তির পর একটা স্থায়ী চুক্তি হবে, কিন্তু শর্ত রয়ে যায় ইরান তাদের পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না। কিন্তু ইরান তো এটা মানবে না, কারণ তারা আসলে তাদের পারমাণবিক কার্যক্রমটা এগিয়ে নিতে চায়। এই জায়গাটিতে এসে চুক্তিটা আটকে আছে। আমার সঙ্গে অতিথি যুক্ত হবেন, দেখতে পাচ্ছি প্রস্তুত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক নয়ন বাঙালি এবং একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রেজাউল করিম, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। রেজাউল করিম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং বলে রাখি আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু এবং সিনিয়র সাংবাদিক এলআই নেওয়াজ খান। আপনারা আমার আলাপের ফাঁকে তারাও কিছু জানতে চাইতে পারেন আপনার কাছে। আমি শুধু আপনার কাছে একটু জানতে চাই, যেই চুক্তিটা দেয়া হয়েছে, যেই চুক্তি বা মধ্যস্থতার উদ্যোগটা আসলে পাকিস্তান নিয়েছে, বাস্তবতা কি বলে? এটা কি টিকবে? কারণ অসমর্থিত নানা সূত্র বলছে যে ইরান এরই মধ্যে জিনিসটা রিজেক্ট করে দিয়েছে, আর যুক্তরাষ্ট্র কোনো মন্তব্যই করেনি। আপনার কাছে কোনো তথ্য আছে? ধন্যবাদ আপনাকে, দর্শক এবং উপস্থিত যারা আমার সাথে অংশগ্রহণ করছেন সবাইকে আসসালামু আলাইকুম। একচুয়ালি বিষয় হচ্ছে কি, দেখেন এখানে দুটো বিষয় রিমার্কেবল। একটা হচ্ছে ট্রাম্প যে স্টেটমেন্টটা দিয়েছে ইরানকে হুমকি দিয়ে যে তাকে সে ভয়াবহ কিছু একটা দেখবে, যেটাকে অনেকটা সে পাওয়ার প্লান্ট কিছু একটা শব্দ ইউজ করেছে, যেটার ইঙ্গিতটা আসলে পারমাণবিক হামলাটা কিছু একটা বহন করে। হ্যাঁ রাইট, খুব ভয়াবহ কিছু একটা বুঝেছে, পাওয়ার প্লান্ট বা কিছু, এটার মধ্যে একটা পারমাণবিক কিছু একটা গন্ধটা পাওয়া যায়। তার কথাগুলো ইনডাইরেক্ট আসলে অনেকভাবে এটাকে মিন করা যেতে পারে। আবার একই সাথে ইরানও বলেছে যে তারা আমেরিকাকে শাস্তি দিবে। তো এখন তারা যে আমেরিকাকে পানিশ করবে, এটা কিন্তু এই কনফিডেন্সটার পেছনে আমাদের এই দুটো জিনিস দেখতে হবে, যে আমেরিকা ট্রাম্পকে কখনো কোনোভাবে বিশ্বাস করা যাবে না। ট্রাম্প যে হামলা করবে না সেটাও আপনি বিশ্বাস করতে পারবেন না, আবার ট্রাম্প যে হামলা করবে সেটা বিশ্বাস করা যাবে না। অনেক ক্ষেত্রে সে কিন্তু অনেক সময় মানে বাচ্চা মানুষের মতো করে হামকি ধুমকি দেয়। আবার একই সাথে ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা বলেছে এটাকেও বিশ্বাস করা যাবে না, কারণ ট্রাম্প যুদ্ধবিরতির নামে সে প্রস্তুতি নিতে পারে, অথবা ট্রাম্প যুদ্ধবিরতির মধ্যে হামলা করতে পারে। কারণ ট্রাম্প কখনো কোনো গ্রামার
পলিটিক্যাল বা ইন্টারন্যাশনাল পলিসি ইস্যুর ক্ষেত্রে, ডিপ্লোমেসির ক্ষেত্রে বলেন বা আপনার ওয়ার পলিসির ক্ষেত্রে বলেন, কোনো ক্ষেত্রে সে কিন্তু কোনো গ্রামার বা রুলস মানে না। ট্রাম্প যুদ্ধের এখানে যে হামলাটা করেছে এটাও কিন্তু কোনো কিছু মানেনি। এবং নিরাপত্তা পরিষদে যে আজকে প্রশ্ন উঠেছিল, অনুমতি চেয়েছিল যে রিসেন্টলি সম্প্রতি, যেখানে ফ্রান্স, চায়না, রাশিয়া তারা ভেটো দিয়েছে, তারা সম্মত হয়নি যে আপনার হরমুজ প্রণালী দিতে। এখন এই যে ন্যাটোকে এখানে অনুমতি দেওয়া হলো না, তার মানে এই না যে আমেরিকা ওখানে কন্টিনিউয়াসলি বা ধারাবাহিকভাবে হামলা করবে। সো ট্রাম্পের কোনো কিছুকে আপনি ট্রাস্ট করতে পারেন। এখন আমি মূল পয়েন্টে যাই। তো এখানে এখন রাশিয়া থেকে যে বা চায়না থেকে বিশেষ করে আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি এখানে একটার পর একটা ইরান নতুন কিছু একটা দেখাচ্ছে, এবং এটার পেছনে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে চায়নার অনেক বড় একটা সাপোর্ট ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আছে। এখন যদি এখানে আপনার নিউক্লিয়ার ওয়ারহেড ইউজ করা হয়, বা ইরানও যদি করে বা আমেরিকাও করে, এখানে বিশেষ করে যদি ইরান করে থাকে, কারণ ইরানকে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে ইরানের প্রতি আমেরিকার অ্যাটেনশন আজকে না, আপনার যখন সিআইএ তৈরি হয় বিফোর 50 সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো, তার ঠিক ওই সময়টায় কিন্তু সিআইএ তৈরি হওয়ার পেছনে কয়েকটা কারণ ছিল। তার অন্যতম কতগুলো বিষয় ছিল যে ক্ষেত্রে আপনি ঠিক আপনারা যদি মানে ইতিহাস ঘাটেন জানতে পারবেন যে সিআইএ তৈরি হওয়ার ঠিক ইমিডিয়েট সময়টাতেই কিন্তু আপনার ইরান ইস্যু নিয়ে তখন কিন্তু কিছু বিষয় হয়, ইরান, ভিয়েতনাম যুদ্ধ, কিউবা, এই তিনটা ইস্যু কিন্তু মানে এটা হিস্ট্রিতে আছে যে সিআইএ এস্টাবলিশ হওয়ার ঠিক ইমিডিয়েট পরে সিআইএ এর যে ফার্স্ট ইউজেসটা, এই সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোটা যেখানে সর্বপ্রথম ইউজ করা হয়, দ্যাট ওয়াজ আপনার বিশেষ করে এই ইরানের আপনার মোসাদ্দেকের যে পতন 1953-তে, তারপর ভিয়েতনাম ওয়ার, অ্যান্ড দেন আপনার কিউবা ওয়ার, এই কয়টা বিষয় করা হয়। তারপরে আপনি আরো একটা বিষয় হচ্ছে কি যে এটা একটু জাস্ট দর্শকদের জানার স্বার্থে বলি যে যুদ্ধ কিন্তু আসলে আপনার এই যুদ্ধটা কিন্তু এখন অলরেডি কিন্তু পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। এটা থেকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যে হবে না তাও বলতে পারে না, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হয় সেটার কারণগুলো যদি ব্যাখ্যা করেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে কারণগুলো ব্যাখ্যা করেন, দেখেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে কি হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু নর্মালি সবাই জানে এখানে জোট গঠন হচ্ছিল, সাম্রাজ্যবাদ হচ্ছিল, ন্যাশনালিজমটা দেখা দিচ্ছিল, কিন্তু সবচেয়ে বেশি স্পার্কিং কষ্টটা ছিল যেটা কারো নিয়ন্ত্রণে ছিল না। 1914 সালের 28 জুন যখন আপনার অস্ট্রিয়া হাঙ্গেরির সম্রাট আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিনান্ডকে যখন হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডটা কিন্তু এই আগুনটা জ্বালিয়ে দেয়। আবার একই সাথে যে আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা দেখেন, সেখানে কিন্তু আপনার অনেকগুলো কারণ ছিল। লিগ অফ নেশনস এর ব্যর্থতা ছিল, ভার্সাই চুক্তির অমান্য ছিল, ফ্যাসিবাদ বা নাৎসিদের উত্থান ছিল, জাপানের সাম্রাজ্যবাদ ছিল, বাট এখানে কিন্তু প্রত্যক্ষ কারণ ছিল। আসলে ইতিহাসগুলো খুবই ইন্টারেস্টিং এবং দীর্ঘক্ষণ শুনতে ইচ্ছা করে, কিন্তু আজকে ঠিক এই মুহূর্তে আপনি যে বাস্তবতা দেখছেন সেটা আমাদেরকে ছোট করে একটু ব্যাখ্যা করবেন, তাহলে আলাপ করতে সুবিধা হবে। প্রথমত, এই চুক্তিতে এমন কি আছে যেটা আসলে ইরানকে কনভিন্স করলো না? এটা কারণ হচ্ছে ইরানের ভিতরে অনেক বড় একটা কনফিডেন্স কাজ করে। আমার মনে হয় ইরান, বাট আমার ঠিক না, মানে সাধারণ মানুষের যেটা আমি বিভিন্ন বিশ্লেষণ থেকে বোঝা যায়, ইরান চায়না থেকে এমন একটা কিছু পেয়েছে যেটা হতে পারে, আমি যদি একটু বেশি এটা মানে হাই লেভেলে হয়তো কথাটা হয়ে যাবে, যেমন ধরেন নিউক্লিয়ার ওয়ারহেড, সবাই জানে নিউক্লিয়ার অস্ত্র, বা এটা অ্যাপ্লিকেশনটা, এটা ব্যবহারটা কিন্তু মানুষ জানে না। নিউক্লিয়ার কিন্তু এটা এমন জিনিস না যে একটা ক্ষেপণাস্ত্র মতো করে এক জায়গায় নিক্ষেপ করলাম, তা না। নর্মালি সাধারণত এটা কিন্তু আইসিবিএম, যেটা ইন্টার কন্টিনেন্টাল আপনার ব্যালিস্টিক মিসাইল যেটাকে বলি, যেটা আন্তঃমহাদেশীয়, দুইটা ভাবে কিন্তু নিউক্লিয়ার বোম্বিংটা করা হয়। যেটা জাপানে হিরোশিমা নাগাসাকিতে করা হয়েছিল, আপনার যেটা ওই বিমানে করে আপনার ওয়ারহেড বহন করে সেখানে নিক্ষেপ করা হয়। তো আমার মনে হয় হয়তোবা ইরান চায়না থেকে, এটা কিছু জায়গায় আমি লেখাও দেখেছি যে হয়তোবা মানে 400 বা 500 প্লাস কিছু এরকম একটা অ্যামাউন্টের তারা সংখ্যার আইসিবিএম ইরান থেকে তারা পেয়েছে, যেগুলোর মাধ্যমে যদি ইরানের কাছে ওয়ারহেড থেকে থাকে তাহলে তারা সেটা দিয়ে হয়তো বা কিছু একটা তারা ঘটাতে পারে। কারণ ইরানের কথায় কিন্তু তারা এখন ইসরায়েল কথা না, ইরান কথাটা বলেছে যে আমেরিকাকে দে উইল গিভ এ লেসন। এখানে আচ্ছা, এলএডিস আপনি যুক্ত করবেন কিছু? আমি যুক্ত করতে চাই। এখানে মূল বিষয়টা হলো যে আমাদের যে যুদ্ধবিরতিটা, যুদ্ধবিরতিটা এটা টেম্পোরারি যুদ্ধবিরতি হবে না, স্থায়ী যুদ্ধবিরতি। আমি যতটুকু দেখেছি তাতে
খুব আমেরিকা ডেসপারেটলি চাচ্ছে একটা যুদ্ধবিরতি, কিন্তু সাময়িক যুদ্ধবিরতি 45 দিনের 45 দিনের একটা যুদ্ধবিরতি চাচ্ছে। কিন্তু ইরান একটা জায়গায় খুব অনড়, সেটা হলো নো, একটা স্থায়ী পার্মানেন্ট যুদ্ধবিরতি। সাথে agreement করতে হবে যে দ্বিতীয়বার যেন হামলা না করে তাদের উপর। এটার কারণ এটা হতে পারে যে এই যুদ্ধ শুরুর আগে যে আলোচনাগুলো চলেছিল এবং এটা একটা প্রতারণামূলক ছিল আমেরিকার, একদম। এবং এই আলোচনার মধ্যে সে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা দুজনে মিলেই কিন্তু তখন তারা ইরানে অ্যাটাক করার পরিকল্পনা নিচ্ছিল, এবং তাদের ধারণা ছিল যে এই অ্যাটাকের পরেই ইরানের কর্তৃপক্ষ সারেন্ডার করবে, এবং এটা হলো ট্রাম্পের একটা ক্যালকুলেশন ছিল। কিন্তু ওই জায়গাটাই মূল সংকটটা দেখা দিচ্ছে, যে পার্মানেন্ট দাবিটা। আর একটা ব্যাপার হলো যে ট্রাম্প একটু অস্থির হয়ে গেছে, এবং একটা জিনিস যে যুক্তি যখন হারায় মানুষ তখন গালাগালি করে, এবং ট্রাম্প কিন্তু এই যে রিসেন্ট এই যে কালকে যে স্টেটমেন্ট দিয়েছে টোটালি একটা নোংরা ভাষায় গালাগালি করেছে। এই গালাগালির থেকে একটা জিনিস পরিষ্কার যে ট্রাম্প তার পলিসিতে দুর্বল একটা জায়গায় চলে গেছে। সে যে হিরো হতে চেয়েছিল যুদ্ধ জয়ী হওয়ার, এটা কিন্তু ইরানিরা ভালোভাবে বুঝতে পেরেছে। আপনি যে কথাটা বলছেন এটা সত্য যে মানে চীন কিংবা রিসেন্টলি নর্থ কোরিয়া তারা করছে তাকে, এটা সত্য। কিন্তু ব্যাপারটা হলো যে আপনি যখন চ্যালেঞ্জড হয়ে গেছে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমস্ত সমুদ্রে তার নৌবাহিনী দাপিয়ে বেড়েছে, কেউ চোখ তুলে তাকাতে সাহস করে নাই। সে মনে করতো তার উপস্থিতি ডেটারেন্ট, কিন্তু দেখা গেল সে ডেটারেন্ট নাই, চ্যালেঞ্জ হওয়া মুহূর্তেই কিন্তু আমেরিকা হেরে গেছে। এটা হলো বাস্তবতা। এখন কিভাবে সম্মানের সাথে বেরিয়ে আসবো, এটা একটা ব্যাপার তার মধ্যে আছে। আর একটা হলো সে একটা প্রতারণার আশ্রয় নিতে চাচ্ছে, যে 45 দিনের একটা যুদ্ধবিরতি করে আবার ইসরায়েল তারা মিলে প্রস্তুতি নিয়ে, এটা কিন্তু ইরানিরা বুঝতে সক্ষম হয়েছে। সে কারণেই তারা বলছে যে পার্মানেন্ট লাগবে, পার্মানেন্ট যুদ্ধবিরতি লাগবে। আমি একটু পরিচয় করে দিই। এখন আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক যিনি খুব চমৎকার করে ব্যাখ্যা করেন, নয়ন বাঙালি। ধন্যবাদ আপনাকে সময়টা দেওয়ার জন্য। এবং আজকে নিশ্চয়ই দেখেছেন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটা মাত্র 2টা শব্দের, মঙ্গলবার রাত 8টা ইস্টার্ন টাইম, অর্থাৎ বাংলাদেশ সময় বুধবার সকাল 6টা। বোঝা যাচ্ছে এটা তার একটা আলটিমেটাম। তিনি আসলে কতটা উদ্বিগ্ন সেটা বোঝার জন্য আসলে বোঝা যায় যে তিনি মোট 5টা আলটিমেটাম এর মধ্যে দিয়ে ফেলেছেন। প্রথমটা দিয়েছিলেন 21 মার্চ, দ্বিতীয়টা 23 মার্চ, তৃতীয়টা 27 মার্চ, 48 ঘন্টা আগে দিয়েছিলেন 4 এপ্রিল, 6 এপ্রিল ছিল ডেডলাইন, এবং সবশেষ হুমকিটা দিলেন তুমি 5 এপ্রিল, এবং একদিন বাড়িয়েছেন। আপনার কাছে আসলে কি মনে হয় নয়ন বাঙালি, আমরা কি বিশ্বাস করব? যদিও একটু আগে রেজাউল করিম বলেছিলেন চুক্তিতে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় না, আলটিমেটামে বিশ্বাস করা যায় না, যুদ্ধ বিরতিতেও বিশ্বাস করা যায় না, তাহলে বিশ্ব আসলে কি বিশ্বাস করবে যুদ্ধ পরিস্থিতি নিয়ে? ধন্যবাদ আপনাকে, 71 টেলিভিশন এবং আপনার মাধ্যমে যারা আমাদের শুনছেন দর্শকদের, এবং ওনারা যারা উপস্থিত রয়েছেন সহ আলোচক। আপনার প্রশ্নটা ছিল যে আজকে যে আমরা যে আলটিমেটামটি দেখছি, যে কালকে 7 তারিখ, তো 7 তারিখের মধ্যেই ইরাককে নরক বানিয়ে দেওয়ার যে একটা আলটিমেটাম ইরানকে, সেই আলটিমেটাম নিয়ে আমরা কতটুকু মানে ভাবতে পারি যে আসলে এই আলটিমেটাম কি? দুটি বিষয়। একজন মানুষের যদি সার্বিক বিশ্লেষণ করেন, একজন মানুষ রাজনীতিবিদ হিসেবে আমরা ডোনাল্ড ট্রাম্পকে কেউই ভাবি না। আমি নিজেই আমেরিকাতে বসবাস করি, সেখানে যেহেতু একজন মানবাধিকার কর্মী হিসেবে এবং পাশাপাশি শান্তি বিষয়ে কাজ করার কারণে আমাদের মধ্যে যে প্রত্যাশাগুলো কাজ করে সবই পজিটিভ প্রত্যাশা, কিন্তু সে প্রত্যাশাগুলো কিছু কিছু মানুষের জন্য সেটা প্রযোজ্য হয় না, বা কিছু কিছু মানুষের সাথে সেটি খাপ খাওয়ানো যায় না। যে হয়তো যে কথাগুলো বললে সেই কথাটুকু একটা স্বাভাবিক সাধারণ মানুষের জন্য যতটুকু বোধগম্য হওয়ার কথা, স্বাভাবিক সাধারণ মানুষের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এখন আমরা তো সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করছি, কোনো ব্যক্তি বিষয়ে আলোচনাটা করছি না। যেহেতু এই যুদ্ধটি এখন 3-4টি বিষয়ে আমাদের চিন্তার জায়গা। 3-4টির বিষয়ের মধ্যে সাধারণ মানুষ কি চিন্তা করে? সাধারণ মানুষ চিন্তা করে যুদ্ধটি কি অনেক লম্বা সময় ধরে হবে কিনা, যুদ্ধটি আরো অনেক দিন চলবে কিনা, এবং যুদ্ধটি যদি অনেক দিন ধরে চলে তাহলে সাধারণ মানুষ বা অন্যান্য দেশের কি অবস্থা, কি পরিণতি তৈরি হবে, সেটি নিয়ে মানুষ উদ্বিগ্ন, মানুষের চিন্তার জায়গাটা। আর ইরানের চিন্তার জায়গা পাশাপাশি যদি আমেরিকার চিন্তার জায়গা হয়, আমি খুব একটা শুনছিলাম না, মাত্র শুনে যেটা বুঝছিলাম যে
একজন ব্যবসায়ী মানুষ তার চুক্তির জায়গায় চুক্তিটা সে যখন করে, সে তখন তার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তার চুক্তির সাথে সঙ্গত কারণেই সে রাখার চেষ্টা করে। আপনাদের দেখেন, সে তো ট্রুথ সোশ্যালে সে তো স্পষ্ট করে যেহেতু বলেছে তার কথাটি, আমরা ধরেই নিলাম সে যদি মঙ্গলবার মানে আগামীকাল থেকেই যদি সেটি করতে চায় তাহলে কি হবে, ধরেন কি হবে সেটিও কিন্তু আমরা জানার তার নিশ্চয়ই সেই গ্রুপ বা তার যে সবাই তাকে বলেছে যে কি হবে। এবং স্পিকার যেহেতু ইরানের স্পিকারও পোস্ট করেছে ঠিক ট্রাম্পের কথার পরপরই, সেই স্পিকারও সে এক্স পোস্টে বলেছে যে ইরান জবাব দিবে কিভাবে, সেই সাথে সাথেই তারা কিন্তু যে কয়েকটি জায়গায় ইসরায়েলকেও কিন্তু তারা কয়েকটি জায়গায় অলরেডি হামলাও করে ফেলেছে এর মধ্যে। এবং পাশাপাশি যে বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু দিবসের কথা বলেছে, সেখানে আপনি নিশ্চয়ই ইরান বিলবোর্ডও লাগিয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় যে তারা কিন্তু জাল বিছিয়ে রেখেছে, জাল ধরছে সে হরমুজ প্রণালীতে, সেখানে মানে তাদের নাগরিকরা। মানে আমার মনে হচ্ছে যে কথাগুলো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে যুদ্ধের ক্ষেত্রে যত যুদ্ধ অতীতে আমরা দেখেছি সব যুদ্ধগুলোই তো আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে হয়েছে। আপনি ইরাকের যুদ্ধ কিংবা আপনি এর যে যুদ্ধগুলোই হয়েছে আমাদের, তো এই একটা ক্ষেত্রে দেখেছি যে প্রায় 8 থেকে 10 বার প্রেসিডেন্ট বলেছে যুদ্ধ বেশি দিন সময় হবে না। শুরু থেকেই 8 থেকে 10 দফা বলেছে যে এই যুদ্ধ আমাদের বেশি দিন চলবে না, চলা যাবে না বা চলবে না। তার মানে হচ্ছে এই যুদ্ধের ক্ষেত্রে তাদের যে ভয় এখন কাজ করছে, এমনকি সেই ভয়টি আপনি দেখেন যে এই যে দিয়াগো গার্জিয়াতে যে হামলাটি হয়েছিল, যে দিয়াগো গার্জিয়া 21 মার্চে, সেটি কিন্তু একটা সিগনিফিক্যান্ট। 4000 কিলোমিটার দূরে যে হামলাটি করা হয়েছিল যে সামরিক ঘাঁটিতে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র মিলিয়ে যে সমন্বিত যে সামরিক ঘাঁটিতে, সেটা কিন্তু একটা ইঙ্গিত দেয় যে আপনি যদি সরাসরি এখন আমেরিকাতে হামলা চালাতে হয়, ধরেন লস এঞ্জেলস থেকে ইরানের দূরত্ব 5000 কিলোমিটার, আজকে যদি 4000 কিলোমিটার দূরত্বে গিয়েও যদি হামলা চালানোর যে সক্ষমতা যদি তৈরি করা হয়, যেটি আমরা দেখেছিলাম যে সক্ষমতা, সেটি তাদের যে ক্ষেপণাস্ত্রটি পাঠিয়েছিল ইরান থেকে, সেই ক্ষেপণাস্ত্রটি যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে তাদের ভয়ের জায়গাটি কিন্তু তৈরি হচ্ছে। এবং ভয়ের জায়গার পাশাপাশি আপনি তো আসলে তো আমেরিকার রাজনীতিটা তো নিয়ন্ত্রিত হয় শুধুমাত্র যে রাজনীতিবিদদের দ্বারা তা না, কর্পোরেট দ্বারাও নিয়ন্ত্রিত হয়। কর্পোরেটদের যে চিন্তা, সেই কর্পোরেটদের চিন্তা যদি আপনি করেন, সেখানে একটা বাণিজ্য নির্ভর চিন্তা থাকে এবং সেই বাণিজ্য নির্ভর চিন্তায় আপনি দেখেন স্বর্ণের দাম কিন্তু আপনি যুদ্ধের মধ্যে স্বর্ণের দাম কমে গেছে। কিংবা বাণিজ্য নির্ভর যারা রাজনীতি চিন্তা করতে চায়, তারা আগামী দিনে যে ইফেক্টটি নিয়ে আসার চেষ্টা করছে, সেই ইফেক্টটি আমেরিকা তাদের যে নেটওয়ার্কের কারণে তাদের যে ক্ষমতাটা সক্ষমতা ছিল, তারা দেখেছে মধ্যপ্রাচ্যে তাদের নেটওয়ার্কটা নেই, তাদের ন্যাটোতে দেখেছে ন্যাটোতে তাদের অবস্থান একদম শেষ পর্যায়ে, ত্রাহি অবস্থা, সব নেটওয়ার্ক যেখানে ভেঙে যাচ্ছে, বরং এই বাস্তবতা আসলে বারবার যুদ্ধবিরতির যে আকারে ইঙ্গিতে বলে দেওয়ার যে প্রবণতা, সেটা আসলে স্পষ্ট হচ্ছে। যদি ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিটা সত্যি হয়, যেভাবে বলছেন ইরানকে নরকে পরিণত করার জন্য ফুল ফোর্স নিয়ে তিনি কাজ শুরু করেন, বিশ্বের ছবিটা আসলে কেমন হবে? মানে ইরান কি ইরাকের মতোই অবস্থা হবে, নাকি এটা তো ইরান, আভিজাত্য তো অনেক আছে, কি বলবেন? দেখেন, ইরানকে কখনো ইরাকের সাথে বা আফগানিস্তান বা অন্য কোনো কান্ট্রির সাথে তুলনা করা যাবে না। আপনাকে বুঝতে হবে ইরানের নেইবারিং স্টেট গুলো কারা। ইরান হচ্ছে ভূমধ্য সাগর একদিকে, আবার এইদিকে আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলো। আপনি যদি ইরানে কথা যদি আপনি এখানে পারমাণবিক কোনো হামলা হয়, এটার দ্বারা কিন্তু শুধু ইরান না, এর পাশাপাশি আপনার তুরস্ক থেকে শুরু করে আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলো, মিডল ইস্ট অনেকগুলো ক্ষতিগ্রস্ত হবে। তো আমেরিকা এই ভুলটা এটা করবে বলে আমি মনে করি না, বা যদি তারপরে করে থাকে সেক্ষেত্রে আমেরিকা বিশেষ করে আমার মনে হয় ইরান ইকুয়াল তার রেসপন্সটা করতে পারে, কারণ ইরান কোনো ছোট দেশ না। ইরানের পরিধি আপনারা হয়তো জানেন যে ইরান কিন্তু ভারতের মতো অনেক বড় একটা দেশ। ইরান আর ইসরায়েল দুইটা কান্ট্রি কিছু কম্পেয়ার করেন, ইসরায়েলে যদি একটা বোমা নিক্ষেপ করা হয়, সেটার যে একটা আপনার যে কিলিং জোন তৈরি হয়, সেটা ইরানে তৈরি হয় না, কারণ ইরান অনেক বড় একটা কান্ট্রি এবং পাহাড় বেষ্টিত একটা কান্ট্রি। সো ইরানের মতো একটা কান্ট্রিকে আপনি 1 ডজন ক্ষেপণাস্ত্র বা 100 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আপনি যে একটা কান্ট্রিকে অকেজো করে দিবেন তা না। সো ইরানের আর আরেকটা যে কথা পূর্বে বলছিলাম যে আইসিবিএম আমেরিকার আছে আপনার
15,000 কিলোমিটার, যেটা সর্বোচ্চ রেঞ্জ। রাশিয়ার আছে আপনার নিয়ারলি খুব সম্ভবত 18,000 কিলোমিটার। আর চায়নার আছে 17,000 প্লাস। চায়নার কয়েক ধরনের আছে, 13,000 প্লাস এবং 17,000। আমরা এই আলোচনাটা, এই যে আলোচনাটা অস্ত্র এবং সামরিক সক্ষমতার আমাদের, হ্যাঁ, এটা নিয়ে ইতোমধ্যে একটি প্রতিবেদন তৈরি হচ্ছে এবং আপনাকে আসলে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখতেই চাই, কারণ রণকৌশল এবং রণাঙ্গনে ব্যবহৃত অস্ত্র এই দুটো নিয়েই আসলে খুব চমৎকার করে আপনি এর আগেও ব্যাখ্যা দিয়েছেন আন্তর্জাতিক পরিসরের। নিশ্চয়ই সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো এবং আখতারুজ্জামান বাচ্চু, আপনার কাছ থেকে ছোট করে একটা মন্তব্য নিব, ধারাবাহিকভাবে সবার কাছে আসার চেষ্টা করব। বাংলাদেশের আসলে অবস্থানটা কি? মানে কখনো কখনো এমন হয় আপনি না চাইলেও কোনো একটা পক্ষকে বেছে নিতেই হয়, বাংলাদেশ আসলে কি করবে? দেখেন, প্রথমত আমি বলি, যুদ্ধ কখনো কল্যাণ বয়ে না। বাংলাদেশের মতো রাষ্ট্র, আমরা যারা নাগরিক, আমরা যারা এই দেশটার কল্যাণ কামনা করি, আমরা এই যুদ্ধটা চাই না। কিন্তু এই যুদ্ধটা আমরা না চাওয়া সত্ত্বেও আমাদের উপর পরোক্ষভাবে আমাদের উপরও মারাত্মকভাবে এফেক্ট করছে, আমাদের অর্থনীতিতে, আমাদের রেমিটেন্সে, সব কিছুতে প্রভাব ফেলছে। আমরা চাই যে এই যুদ্ধটা যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধটা বন্ধ হোক, কিন্তু আমাদের চাওয়াই তো সব হবে না। তবে একটা জিনিস আমি আপনাকে বলি, যে এই যুদ্ধ যে লম্বা সময় ধরে চলছে, এটা যদি খুব সহসায় বন্ধ না হয়, শুধু বাংলাদেশ না, বিশ্ব অর্থনীতি এবং বিশ্বের অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন। আর হলো, যুদ্ধটা এমন পর্যায়ে নিয়ে গেছে, পয়েন্ট অফ নো রিটার্ন। এখন এই যে চুক্তি, এই চুক্তিও কিন্তু মানে, বা এই যে আলটিমেটাম, কেউ কিন্তু এটা অবিশ্বাসের যে দুলা চলে। এখন আমেরিকা বিশ্বমোড়ল, আমেরিকাকে যদি কেউ বিশ্বাস করতে না পারে, তো তারও আবার বিশ্বমোড়ল সে, তাকে এই মধ্যে আনবে। এটা একটা বড় সমস্যা, চ্যালেঞ্জ হয়ে গেছে। যুদ্ধের মূল আমাদের মূল উদ্যোক্তা তিনি যদি আসলে মানে এলোমেলো থাকেন, পুরো পরিস্থিতি আসলে এলোমেলো হয়ে যায়। আমার যেহেতু আয়োজনের সময়টা একেবারেই শেষ, আমি শুধু নয়ন বাঙালি আপনার কাছ থেকে 1 মিনিটের একটা বক্তব্য একটু জানতে চাই। ইনফ্যাক্ট 1 মিনিটও পুরোপুরি নেই, ছোট করে একটা পূর্বাভাস যদি দেন, যেটা একটু আগে রেজাল্ট করে বলছিলেন যে এটা একটা মহাযুদ্ধের দিকে যাচ্ছে, আপনার কি বলবেন পর্যবেক্ষণ? এটা মহাযুদ্ধের দিকে যাওয়ার আগে এই মুহূর্তে যেটা আমরা ভাবি, যে যুদ্ধটি হয়তো আমরা মরণাস্ত্র দিয়ে, ক্ষেপণাস্ত্রের যুদ্ধ কথা ভাবছি, এর পরবর্তী যে ইকোনমিক ওয়ারের বিষয়টি আমাদের চলে আসছে, এটা একটা অটোমেটিক একটা ইকোনমিক ওয়ারের দিকে চলে যাচ্ছে। যে অর্থনৈতিক যুদ্ধটা হবে, সেই যুদ্ধটাই সবচেয়ে বেশি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে আমাদেরকে। কারণ আপনি দেখেছেন যে কন্ডিশনগুলোর কথা বলা হচ্ছে দুনো পক্ষ থেকেই, আমেরিকার যে কন্ডিশন চাচ্ছে, পক্ষান্তরে ইরান যে কন্ডিশন গুলো চাচ্ছে, তাদের $3 ট্রিলিয়ন বেশি ক্ষতিপূরণ দেওয়া, হরমুজ তাদের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া, এবং যাতে না হয়, তার মানে সেগুলো তো আসলে রাজি হবে না কোনো পক্ষই, মানে কোনো পক্ষই চাইবে না, সবাই চাবে তার অবস্থান, বিচার মানি, সালিশ মানি, তাল গাছটা আমার, সেটা তো সবার পক্ষেই রয়েছে। ফলে আমরা ভাবছি যে যুদ্ধ পরবর্তী যে আরেকটি ওয়ারের দিকে আমরা যাচ্ছি, সেই ইকোনমিক ওয়ারটা মোকাবেলা করার জন্য ওইখানে এটা একটা মানে নতুন সংকটের মুখোমুখি আমাদেরকে করবে, যে যুদ্ধ পরবর্তী সময়ে যে অর্থনৈতিক যুদ্ধটা শুরু হবে। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা এবং দুঃখ প্রকাশ করছে সিনিয়র সাংবাদিক এলআই নিউজ খানের কাছে। শেষ মন্তব্যটি নিতে পারলে ভালো লাগতো, কিন্তু রাত্রে 1টা নিউজ শুরু হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনাদেরকে পাবো। এবং দর্শক, এই ছিল 71 চ্যানেলের আজকের আয়োজনে। আগামীকাল নতুন ইস্যু নিয়ে কথা হবে, থাকবেন আমাদের সঙ্গে।